বিকেল ৫টা নাগাদ জাঙ্কুক তের বাড়ির সামনে এসে পৌঁছালো। একতলা বাড়িটার সামনের মূল ফটকের ওপাশে অনেকগুলো গোলাপ ফুলের গাছ লাগানো। ফুল দেখলে জাঙ্কুকের হাত পা চুলকাতে শুরু করে, কারণ গোলাপ ফুলে তার অ্যালার্জি আছে। ভাবা যায় জাঙ্কুক ফুলকে অপছন্দ করে, কিন্তু ফুল প্রিয় তেকে ভালোবাসে। জাঙ্কুক পকেট থেকে রুমাল বের করে মুখ ঢেকে নিল। জিহব চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো আর বলল, এই তুই কি বিয়ে করতে এসেছিস নাকি? এভাবে জামাইয়ের মতো রুমাল দিয়ে মুখ ঢাকছিস কেন? এখনকার দিনে তো জামাইরা এভাবে মুখ ঢাকে না। জাঙ্কুক তখন বলল, আরে গাধা, ভুলে গেলি গোলাপ ফুলে আমার অ্যালার্জি আছে। ও দোস্ত, সরি, ভুলে গেছি। আমার নিজেরটাই তো মনে থাকে না, তোরটা ভুলে যাওয়া স্বাভাবিক। যাই হোক, তুই একাই যা, আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি। এই না, তুইও যাবি আমার সাথে। ভাই, কে মারধরও করতে পারে রে। তোর মা যেভাবে তের বাবা মাকে অপমান করেছে, তুই একাই যা প্লিজ। শুধু শুধু আমাকে মার খাইয়ে কি লাভ হবে তোর? জাঙ্কুক জিহপের হাত টেনে ধরে মেন ফটক পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। তারপর দরজার কলিং বেল প্রেস করতে গিয়ে দেখলো যে দরজা বাইরে থেকে লক করা। জিহপ তখন বলল, কিরে, দরজা থেকে বাইরে থেকে লক করা? জিহপের কথা শুনে জাঙ্কুক এদিক সেদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো আশেপাশে বেশ কয়েকটা বাড়ি আছে। জাঙ্কুক সেদিকে এগিয়ে যেতে নিলেই জিহপ বলে, কোথায় যাচ্ছিস? দেখি কাউকে জিজ্ঞেস করে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? জাঙ্কুক এগিয়ে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল প্রেস করলো। জিহপ তখনই বলে উঠলো, আমার তো মনে হয় ওনারা তোর 14 গোষ্ঠী নামে মামলা করতে গেছে। যা করেছিস তুই, তার উপর আন্টি কালকে যে ব্যবহার করলো, ওরকম ব্যবহার তো কেউ কাজের লোকদের সাথেও করে না রে। জাঙ্কুক কিছু বলার আগে সামনের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এলো। জাঙ্কুক আর জিহপকে ভালোভাবে দেখে তাদেরকে বলল, কারা আপনারা আর কাকে চান? জাঙ্কুক গলা পরিষ্কার করে একবার আশেপাশে তাকিয়ে বলল, ওই বাড়িটাতেই তো তে থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? জিহপ কিছু বলতে চাইলে জাঙ্কুক বলে ওঠে, ওনারা আমাদের আত্মীয় হয়, আপনারা বলতে পারবেন ওনারা কোথায় গেছে? মহিলাটা মুখ বাঁকিয়ে বলল, আত্মীয় হলে ফোন দিয়ে জিজ্ঞেস করুন যে কোথায় গেছে। তাছাড়া 2 দিন ধরে দেখছি শুধু ছোটাছুটিই করে যাচ্ছে। কিচ্ছু তো একটা ঘাপলা আছে, আপনারা কিছু জানেন নাকি? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোনো ব্যাপার যদি থেকেও থাকে সেসব জেনে আপনাদের কি কাজ? বলেই জাঙ্কুক বাড়ির সামনে থেকে ফিরে আসে। জিহপ তার পেছন পেছন চলে আসে। মহিলাটা পুনরায় মুখ বাঁকিয়ে দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক আর জিহপ তেদের বাড়ির সামনে আসতেই দেখে ডেইজি আর মিনহো হেঁটে হেঁটে এদিকেই আসছে। জাঙ্কুক একটা শ্বাস নিয়ে তাদের দিকে এগিয়ে গেল আর তাদেরকে সালাম দিল। বাড়ির মেন ফটকের সামনে আসতেই জাঙ্কুককে দেখে ডেইজি আর মিনহো ভীষণ অবাক হলেন। মিনহো তখন জাঙ্কুককে বলল, আপনি এখানে কি করছেন? জিওন জাঙ্কুক, আপনার তো নিজেদের বাড়িতে এখন থাকা উচিত। জাঙ্কুক মাথা নিচু করে বলল, আঙ্কেল, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, উনি যা করেছেন ঠিক করেননি। ডেইজি চোখের জল মুছে বলল, তার হয়ে না হয় ক্ষমা চেয়ে নিলে, কিন্তু আমার মেয়ের জীবনটা যে শেষ করে দিলে কেন তুমি বাবা? এখন কি হবে আমার মেয়ের? জাঙ্কুক তখন বলল, আন্টি, যা হয়েছে সব অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। আমি ওরকম ছেলে নই, আপনারা আমাকে ভুল বুঝবেন না, দয়া করে ক্ষমা করে দিন। ডেইজি তখন বলল, অসম্ভব, তুমি কোন মুখে ক্ষমা চাইছো? তুমি কি পারবে তের জীবনটা আগের মতো করে দিতে? তুমি কি পারবে আমার মেয়েকে ফিরিয়ে এনে দিতে? যদি পারো তাহলেই ক্ষমা পাবে, নয়তো শুধু শুধু ক্ষমা চেয়েও না। ডেইজির কথা শুনে জাঙ্কুক চমকে তাকালো আর বলল, তে কোথায় আছে এখন? ডেইজি কাঁদতে লাগলো। মিনহো ডেইজিকে সামলে বলল, ও হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, তারপর কোথায় গেছে আমরা জানি না। এতক্ষণ অবধি আমরা ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জাঙ্কুক একটা ঢোক গিল, তার গলা ইতিমধ্যে শুকিয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন বলল, 1 সেকেন্ড, আন্টি, আপনারা আজকেও থেকে হসপিটালে কেন নিয়ে গিয়েছিলেন? ডেইজি চিৎকার করে বলল, কেন নিয়ে গিয়েছিলাম জানো না? ওকে অপারেশন করাতে নিয়ে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্র জাঙ্কুক 2 পা পিছিয়ে গেল। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাকে যে করেই হোক তেকে খুঁজে বের করতে হবে। 1-2 ঘন্টার মধ্যে রাত হয়ে যাবে। জাঙ্কুক তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। জিহপও তার পাশে গিয়ে বসে। ডেইজি আর মিনহো তাদের দিকে এগিয়ে যায় আর বলে, আপনারা দয়া করে আমার মেয়েকে খুঁজতে সাহায্য করুন, আমরা আর কিচ্ছু চাই না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল,
আমরা ওকে খুঁজতেই যাচ্ছি আঙ্কেল। আপনারা আসতে চাইলে আসতে পারেন। যে হোক ওনাদেরকে গাড়িতে বসতে হেল্প করেন। যে হোক বেরিয়ে এসে তাদেরকে ব্যাক সিটে বসতে হেল্প করলো। জাঙ্কুক নিজের চুলগুলো এক হাতে খামচে ধরলো আর বলো, আঙ্কেল হসপিটাল কোন দিকে, আর আপনারা কোথায় কোথায় খুঁজেছেন সেগুলো বলুন। আমরা বাকি জায়গাগুলোতে খুঁজে দেখে আবারও সব জায়গা রিচেক করব। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল, তারপর তাদের দুইজনের দিক নির্দেশনা ফলো করেই তেকে খুঁজতে শুরু করলো। রাত 8টা। তে হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে বসলো। সে পথ হারিয়ে ফেলেছে। সকাল থেকে তার পেটে কিচ্ছু পড়েনি। অন্ধকারতে ভীষণ ভয় পায়। সে আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা বাজার আছে। তের পা যেন চলছেই না। তে খেয়াল করেনি, কিন্তু দোকানের ভেতর কতগুলো বাজে ছেলেরা বসে ক্যারাম খেলছে আর সিগারেট খাচ্ছে। এই রাতের বেলা একা একটা মেয়েকে দোকানের সামনে বসে থাকতে দেখে তারা তের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন তের কাঁধে হাত রাখতেই তে ছিটকে দূরে সরে যায়। পেছন ফিরে দেখে 3জন ছেলে লালসা ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে। একটা ছেলে বলে বসলো, মামুনি তুমি এখানে বসে আছো কেন? চলো না দোকানে গিয়ে বসবে, তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেবো আমরা। কথাগুলো শুনে তে একটা ঢোক গিলে পেছাতে লাগলো। তাদের মধ্যে একজন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর উদ্দেশ্যে ফোন বের করতেই তে বেশি কিছু না ভেবে ছেলের হাত থেকে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় দিতে লাগলো। তখন একজন ছেলেদের ওড়না টেনে ধরে বাধ্য হয়ে তে ওড়না ফেলেই দৌড়াতে লাগলো। ছেলেটা তখন চেঁচিয়ে বলে উঠলো, আরে আমার ফোন দিয়ে যা বলছি। ওই ওই মেয়েটাকে ধর। কে দৌড়াচ্ছে, ছেলেরাও তার পিছু পিছু দৌড়াচ্ছে। বাজারের সামনে আসতেই হঠাৎ করে তের পা মচকে যায়। তে ব্যথা উপেক্ষা করে প্রাণপণে দৌড়াচ্ছে। তে অনেক চেষ্টার পরে একটা দোকানের পেছনে লুকাতে সক্ষম হয়। তে ফোনটা চোখের সামনে ধরে দেখলো এটা একটা বাটন ফোন। যাক ভালোই হয়েছে। তে কাঁপা কাঁপা হাতে তার বাবার নাম্বারে ডায়াল করতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবলো, মরে গেলেও তাদের কাছে ফিরে যাব না। তের হঠাৎ করে জাঙ্কুকের ফোন নাম্বারের কথা মনে পড়ে গেল। রাতে সে 20 বারেরও বেশি জাঙ্কুকের নাম্বারে কল দিয়েছিল, যার ফলে জাঙ্কুকের ফোন নাম্বার তার মুখস্থ হয়ে গেছে। তে একটা ঢোক গেলে জাঙ্কুকের নাম্বারে ডায়াল করলো। সে আশাই করেনি যে জাঙ্কুকের নাম্বারে কল ঢুকবে। 3 বার রিং হতে জাঙ্কুক কলটা রিসিভ করে কানের কাছে ধরলো। তারা এখনো তেকে খুঁজছিল। জাঙ্কুক তো ঠিক করেই নিয়েছে তেকে তারা খুঁজে বের করবে। এর মাঝে তারা পুলিশও মিসিং কমপ্লেন করে এসেছে, যার মানে পুলিশের লোকেরাও তেকে খুঁজছে। জাঙ্কুক ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে তের কান্না এসে পড়ল। মনে মনে ভাবলো লোকটা খুবই খারাপ। সে বলেছিল আমার প্রয়োজনে আমার পাশে থাকবে, কিন্তু সে তো নেই। উল্টা তার জন্যই আমার এমন অবস্থা হয়ে গেল। আর এই খারাপ লোকের জন্যই আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। ফোনের ওপাশ থেকে উত্তর না পেয়ে জাঙ্কুক ফোনটা সামনে এনে নম্বরটা ভালো করে দেখলো। তারপর পুনরায় কানের কাছে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা বলুন, নয়তো ফোন রেখে দেবো। এমনি অনেক ঝামেলা আছি, ফাইজলামি করার সময় নেই। তে এবার রেগে মেগে বলেই ওঠে, তুই তো ঝামেলায় থাকবি রে কোথাকার। আবার করেছিস রে? কোথায় লুকিয়ে আছিস তুই? সাহস থাকলে সামনে আয়। মেরুদণ্ডহীন প্রাণী কোথাকার। একটা ভুলভাল নম্বর দিয়েছিস। আমি যদি মরে যাই না, তোর উপর আল্লাহ গজব পড়বে দেখিস। কথাগুলো বলতে বলতে তের ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেল। এদিকে জাঙ্কুক তের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে আবারও সেই নম্বরে কল দিল। তে কলটা রিসিভ করে কানের কাছে ধরলো আর বলো, কল দিতে হবে না, তুই মেয়েবাজি কর গিয়ে যা। আমার সাথে যা যা করেছিস তোর শাস্তি আল্লাহ তোকে দেবে, শয়তান কোথাকার। জাঙ্কুক একটা শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলো, তোমার সব কথা আমি পরে শুনবো। এখন বলো তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? কি করবি তুই আমার ব্যাপারে জেনে? তোর আগে পিছে তো মেয়ের অভাব নেই। বড় লোকের ছেলে তুই। আমি শুধু জানতে চাই সেই সব মেয়েদেরকে রেখে কেন আমার সাথে এমন করলি। শুনে রাখ, মরার আগে তোর নামে মামলা করে যাব। আমার জন্য তুই আর তোর মা দায়ী থাকবি। দরকার হলে আমার পোস্টমর্টেম করে প্রমাণিত হবে যে তুই আমার করেছিলি। এটা তোরই অবৈধ সন্তান। তীর কথা শুনে জাঙ্কুকের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সেই সাথে হৃদস্পন্দনও যেন থমকে গেল। জাঙ্কুক একটা ঢোক গিলে বলে উঠল, তে প্লিজ বলো তুমি এখন কোথায় আছো? তের নাম শুনে ডেজি আর মিনহু জাঙ্কুকের দিকে তাকালো আর বলল, তে কল দিয়েছে, ও কোথায় আছে দাও না, আমি ওর সাথে কথা বলি। জাঙ্কুক কথা না বাড়িয়ে ডেজির দিকে ফোনটা এগিয়ে দিল আর ভাবলো তে এই মেয়ে তাকে কিছুতেই লোকেশন বলবে না।
জাঙ্কুকের চোখ মুখ ইতিমধ্যে থমথম করছে। তে তাকে কতটা ঘৃণা করে সেটা সে ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছে। তে তো ফোনের অপর পাশ থেকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি তো হামলা করতে যাচ্ছি বুঝলি, আমি সেখানে গিয়ে যা যা করতে হবে সব করব। তোকে আর তোর মাকে আমি দেখে নিব। তোর মা আমাকে চরিত্রহীনা বলেছিল, তাই না? আমিও দেখিয়ে দেবো যে একজন চরিত্রহীনা কত দূর পর্যন্ত যেতে পারে। ডেইজি এসব শুনে বলে ওঠে, তে এসব কি ভাষা ব্যবহার করছিস? পাগল হয়ে গেছিস? এখন কি এসব বলার সময়? তুই ফোন কই পেলি? কোথায় আছিস তুই? তাড়াতাড়ি বল। মায়ের কণ্ঠ শুনে তে চুপ হয়ে গেল। সেই সাথে মনে পড়ল সে এখন মহাবিপদে আছে। তে সাথে সাথে মায়ের কাছে নিজের লোকেশন বলে দিল। সে সাইনবোর্ডে এখানকার নাম ঠিকানা দেখেছিল, সেই সবই বলে দিল। তার কথার মাঝে ছেলেগুলো তার সামনে এসে দাঁড়ায় আর বলে, এখন তুমি কোথায় যাবে মামনি? তে ফোনটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনারা ফোনটা নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। ফোনের অপর পাশ থেকে এসব কথা শুনে ডেইজি জাঙ্কুকের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, আমার মেয়েটা বিপদে আছে জাঙ্কুক, তোমরা দয়া করে ওকে উদ্ধার করো। জাঙ্কুক ফোনটা নিয়ে এক হাতে কানের কাছে ধরে আরেক হাতে গাড়ি স্টার্ট দেয়। ডেইজি লোকেশন বলতেই যেহেতু গুগল ম্যাপ দেখে বুঝতে পারে তারা বর্তমানে সেই রাস্তাতেই আছে। যেহোক তখন জাঙ্কুককে বলো, জেকে আন্টি যে লোকেশন বলছে সেটা তো আমরা এখন যেখানে আছি সেই জায়গারই নাম। কথাটা শোনা মাত্র জাঙ্কুক গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফোনের অপর পাশ থেকে শুনতে পায় কেউ একজন বলছে, ফোনটা ফেরত দিচ্ছে ভালো কথা, কিন্তু তোমার অন্যটা ফেরত নিবে না বেবি? বলেই ছেলেটা তের দিকে অন্য এগিয়ে দেয়। তে ওনাটা নিতে গেলেই ছেলেটা তের হাত ধরে ফেলে। তে আরেকবার বুকের উপরে হাত রেখে চিৎকার দিয়ে বলে, ছেড়ে দিন আমাকে, আপনাদের পায়ে পড়ি। ছেলেগুলোর হাসি আর তের কান্না শব্দ শোনা মাত্রই জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। সে তেকে পাগলের মতো খুঁজতে শুরু করে। ডেইজি আর মিনহো আর জেহোপ আলাদা হয়ে তেকে খুঁজছে। অন্য একটা ছেলে তের হাত থেকে ফোনটা নেওয়া মাত্রই কল কেটে যায়। বাকি দুজন ছেলে তের দু হাত টেনে ধরে তেকে টেনে হিঁচড়ে দোকানের পেছনের সাইডে নিয়ে যেতে লাগলো। তখনই তের শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল। তের চিৎকার শুনে জাঙ্কুকের পা জোড়া থেমে গেল। সে সেই শব্দ অনুসরণ করে তের কাছে পৌঁছাতে সক্ষম হলো। জাঙ্কুককে দেখে ছেলে তিনজন থেকে ছেড়ে দিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। এই পাশটা অন্ধকার থাকাতে জাঙ্কুকের চেহারা বোঝা যাচ্ছিল না। একটা ছেলে জাঙ্কুককে বলে বসলো, এই তুই কে রে? আমাদের কাছে বাধা দিচ্ছিস কেন? জাঙ্কুক উত্তর না দিয়ে তিনজনকে মারতে শুরু করলো। তে কোনো রকমের উঠিয়ে দাঁড়িয়ে অন্যটা গায়ে জড়িয়ে নিল। সে নিজের কান্না কিছুতেই থামাতে পারছে না। আর ছেলেগুলো তখন জাঙ্কুককে বলল, তুই আমাদেরকে মারছিস কেন? তুই চাইলে ওকে আমরা তোর সাথে শেয়ার করতে পারি, তাও মারিস না। কথাটা শুনে জাঙ্কুক সেই ছেলেটার কলার চেপে ধরে বলল, আমার জিনিস আমার সাথে শেয়ার করার কথা বলছিস? তোদের সাহস হলো কি করে আমার জিনিসে হাত দেওয়ার? তোদের এমন অবস্থা করব যে নিজের জিনিসে আর হাত দিতে পারবি না। বলেই জাঙ্কুক এক এক করে তিনজনেরই হাতের সবগুলো গুঁড়ো গুঁড়ো করে দিল। এদিক থেকে চিৎকার চেঁচামেচি শুনে জেহোব, ডেইজি আর মিনহো সহ আশেপাশের বেশ কয়েকজন লোক এগিয়ে এলো। জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেতেই তিনজনই যান নিয়ে পালালো। আশেপাশের মানুষগুলো ব্যাপারটা বুঝতে না পেরে জিজ্ঞেস করতেই তে বলে উঠল, আমি যখন চিৎকার করছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসেছেন কেন? বেশ করেছে, ওদেরকে মেরেছে। ওদেরকে একদম মেরে ফেলাই উচিত ছিল। যারা মেয়েদেরকে দেখতে চায় তাদের জন্য একটাই শাস্তি, সেটা হলো তবে সহজ মৃত্যু নয়, ভয়ঙ্কর মৃত্যু। জাঙ্কু বুঝতে পারলো শেষের কথাটা তে তাকেই বলেছে। এর কথা শুনে আশেপাশের মানুষগুলো যার যার কাজে চলে গেল। তে খুঁড়িয়ে খুঁড়িয়ে জাঙ্কুকে সামনে এসে দাঁড়ায়। এতদিন পর তেকে দেখে জাঙ্কুকের অশান্ত মন শান্ত হয়েছে, কিন্তু তেকে অবস্থায় দেখে তার খুব কষ্ট হচ্ছে। জাঙ্কুক তখন তেকে বলল, তোমার পায়ে কি হয়েছে তে? তাতে আপনার কি? প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে হয় না তে, সেটা জানো না? ও আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে আপনার এসব ভালো মানুষই দেখানো বন্ধ করুন। ডেইজি আর মিনহো তের দিকে এগিয়ে গেল। ডেইজি তো মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে আর বলছে, তুই কেন এভাবে চলে এসেছিস তে? আমাদের কথা কেন একবারও ভাবলি না? তে তখন বলল, সরি মা, তবে আমার এছাড়া উপায় ছিল না। আমি আমার বাবুকে মেরে ফেলতে পারবো না। তের কথা শুনে জাঙ্কুক আর জেহোব তের দিকে তাকায়। জাঙ্কুক বলে উঠল, তুমি ঠিক কি করতে চাইছো তে? তে সোজা সাপটা বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে জাঙ্কুক তের দিকে অবাক চোখে তাকায় আর বলে, তুমি ভেবেচিন্তে বলছো?
আমি আমার বাবুর কথা ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আর আপনি যদি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমি আপনার নামে মামলা করব, আপনাকে জেলের ঘানি টানাবো। আসলে কি বলুন তো, ওটাই আপনার যোগ্য জায়গা। তবু আমার বাবুর কথা ভেবে আপনার মতো লোককে বিয়ে করতে রাজি হয়েছি। জাঙ্কুক তখন বলল, আমাকে জেলে পাঠিয়ে তুমি তোমার বাবুকে একা বড় করতে পারবে তো? আমি তো আপনাকে বিয়ে করতে চাইছি, কিন্তু আপনি যদি চালাকি করেন তাহলে আপনাকে জেলে পাঠাতে আমি বাধ্য হব। তারপর আমি আমার বাবুকে একাই বড় করতে পারবো। বাবা মাও যদি আমার বাবুকে মেনে নিতে না পারে তাহলে আমি তাদের সাথেও থাকবো না। মিনহো তখন বলে উঠল, তুই যা যাবি তাই হবে, শুধু এরকম কিছু কখনো করিস না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ড, তার ভেতরে ভেবে বলুন যে আমাকে বিয়ে করবেন কিনা। জাঙ্কুক ভ্রু কুচকে তেয়ের দিকে তাকায়। তার টেকনিক মেয়েটা তার উপরেই অ্যাপ্লাই করছে। তখনই জাঙ্কুক বলল, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তে তখন বলল, ভালো ডিসিশন নিয়েছেন, নইলে আমি আপনার বিরুদ্ধে মামলা করতাম। তাতে আমাকে যা করতে হতো আমি সেটাই করতাম। জাঙ্কুক এক হাত প্যান্টের পকেটে দিয়ে বলল, আমাকে এত এত ভয় দেখিও না, আমার হার্ট অনেক দুর্বল, বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। তে জাঙ্কুকের কথা বুঝতে না পারলেও জেহব জাঙ্কুকের কথা বুঝতে পেরে হেসে ওঠে। জাঙ্কুক যে ঠাট্টা করছে সেটা জেহব বুঝতে পেরেছে। জেহব তখন তের বাবা মাকে বলল, আঙ্কেল আন্টি গাড়িতে উঠে বসুন, আপনাদেরকে বাড়িতে দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। বাকিরা সবাই গাড়িতে উঠে বসলো, কিন্তু তে পা নিয়ে হাঁটতেই পারছে না। ব্যথা যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। তেকে আসতে না দেখে ডেইজি আবারও নেমে যেতে চাইলেই জাঙ্কুক বলে, আন্টি আপনি বসুন, আমি দেখছি। জাঙ্কুক তের সামনে এসে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় তে স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুক তেকে নিয়ে গিয়ে ব্যাক সিটে ডেইজির পাশে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ডেইজি আর মিনহো গাড়ি থেকে নেমে বাড়ির দরজা খুলে দিলেন। তে গাড়ির বাইরে পা রাখতেই জাঙ্কুক তাকে কোলে তুলে নিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। তে কিছুই বলল না, তার পা ব্যথায় ফুলে গেছে। জাঙ্কুক থেকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে তের পা চেক করতে লাগলো। তে বলে উঠল, এরকম ভাব করছেন যেন আপনি ধরলে আমার পা সেরে যাবে। যেও পাশ থেকে বলে উঠল, জেকের ধরাতে না সারলেও আমার ধরাতে শিওর সেরে যেত, কারণ আমি অর্থোপেডিক্স এর ডক্টর। কিন্তু আমি তোমার পা সারাতে গিয়ে নিজের আঙ্গুল হারাতে চাই না। তে জেহপের দিকে তাকিয়ে বলো, বাবা আপনি ডক্টর? জেহপ তখন বলো, ইয়েস, শুধু আমি না, তোমার হবু স্বামীও একজন হার্টের ডক্টর, মানে কার্ডিওলজিস্ট। কথাটা শুনে তে চিৎকার দিয়ে উঠলো আর বলো, কি? তে চিৎকার শুনে ডেইজি আর মিনহো ছুটে আসে। ডেইজি কিচেনে ডিনার রেডি করছিলেন। আর যাই হোক, জাঙ্কুকের সাথে তের যখন বিয়েটা হচ্ছে, তের চিৎকারে জাঙ্কুকও একটু ঘাবড়ে গেল। তে তখন বলো, আপনি একজন ডক্টর? জাঙ্কুক বিরক্ত নিয়ে তের দিকে তাকায় আর বলে, হ্যাঁ তো কি হয়েছে, এভাবে চিল্লানোর কি আছে? লিসেন, আমি একজন ডক্টর, কোনো ভূত না। তে তখন বলো, ইস, আমার কপাল সব দিক দিয়ে খারাপ দেখছি। জাঙ্কুক ডেইজি আর মিনহোর দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো। ডেইজি তখন বলো, আসলে তে ডাক্তারদের অনেক ভয় পায়। ডেইজির কথা শুনে জাঙ্কুক ফোঁস করে একটা শ্বাস ছাড়লো। পুরোটা জীবন লাগিয়ে দিল একজন দক্ষ কার্ডিওলজিস্ট হওয়ার পেছনে, শেষমেশ কিনা তার বউ তার প্রফেশনকে ভয় পাবে। বাহ, দারুণ তো। লাইফে ইদানিং সব কিছুই কেমন যেন আনফেয়ার হচ্ছে তার সাথে। প্রথমত বিয়ে করার আগে বাসর সেরে ফেলো, দ্বিতীয়ত ঠিক মতো বাসর উপভোগ করার আগে বাচ্চার বাপ হয়ে বসে আছে। এসব কিছু ভেবে জাঙ্কুকে ভীষণ খারাপ লাগছে। তবে এর মধ্যে একটা ভালো ব্যাপার হলো, সে যাকে ভালোবেসেছে সেই তার বেড পার্টনার হয়েছে, তার বাচ্চার মাও সেই হতে চলেছে, আর পরিশেষে তার লাইফ পার্টনারও সেই হবে। জাঙ্কুক তখন বলল, আন্টি একটা আইস ব্যাগে করে কিছু বরফ এনে দিন, ওর পা অনেক ফুলে গেছে, আর একটা মোটা কাপড় আনবেন। ডেইজি সেসব এনে দিতেই জাঙ্কুক তের পায়ে আইস ব্যাগ লাগিয়ে দেয়। তারপর মোটা কাপড় দিয়ে বেঁধে সোফার উপর একটা বালিশ রেখে সেটার উপর তের পা রেখে দেয়। জাঙ্কুক আর জেহব ডিনার করতে না চাইলেও মুখের উপরে না করতে পারে না। ডিনার করা শেষে জাঙ্কুক আর জেহব চলে যেতে নিলেই তে ঘোর আপত্তি জানায় আর বলে, আপনি আমাকে বিয়ে না করা অবধি নিজের বাড়িতে যেতে পারবেন না। জাঙ্কুক অবাক চোখে তেয়ের দিকে তাকায় আর বলে, এটা কেমন কথা? আমি তো বিয়ে করব, সেটা সবাইকে জানাতে হবে না, আয়োজন করতে হবে না? তে তখন বলে, না, কিচ্ছু করতে হবে না, আমি জানি
আপনি একবার বাড়িতে গেলে আর আসবেন না। আপনার মা জীবনেও আমাদের বিয়ে হতে দেবে না। তের কথা শুনে জাঙ্কুক ভেবে দেখলো যে তে ঠিকই বলছে। জাঙ্কুক তখন বলল, আচ্ছা যাচ্ছি না কোথাও। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, শুনুন, আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে তবেই আমি আপনাকে বিয়ে করব। জাঙ্কুক বুকের উপর হাত বেঁধে বলল, আর যদি না মানি তাহলে জেলের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যান। তুমি সত্যি আমাকে জেলের ভাত খাওয়াতে চাওতে? আগে চেয়েছিলাম, কিন্তু এখন বাবুর কথা ভেবে চাইছি না, সেই জন্য তো বিয়ে করতে চাইছি। কিন্তু আপনি শর্ত না মানলে তো আমার আর কিছুই করার নেই। ডেইজি ইশারায় থেকে চুপ করতে বললেও তে পাত্তা দেয় না। ডেইজি তো বারবার ভয় পাচ্ছে, এই বুঝে জাঙ্কুক বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যাবে। জাঙ্কুক ঘুরে এসে তের সামনে বসে বলে, বলো তোমার কি কি শর্ত আছে? আলাদাভাবে বলবো। তের কথা শুনে বাকিরা অন্য রুমে চলে যায়। ঠিক আছে, সবাই তো চলে গেল, এবার বলো। আমার প্রথম শর্ত, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কোনো রকম পরিস্থিতিতেই আরেকটা বিয়ে করতে পারবেন না। জাঙ্কুক ভ্রু কুচকে তের দিকে তাকায় আর বলে, বউ থাকতে আরেক বিয়ে আমি করবই বা কেন? আমার অবর্তমানেও করতে পারবেন না। তোমার অবর্তমানে করলেই বা তুমি কি করবে? ভালো প্রশ্ন করেছেন। আমার অবর্তমানে আপনি বিয়ে করলে আপনার সব সম্পত্তি আমার বাবু পাবে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে রাজি হয়ে যায়। এরপর তো আবারও বলে, আপনি কোনো অবস্থাতেই আমাকে ডিভোর্স দিতে পারবেন না, কিন্তু আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো। এইটা তো আনফেয়ার। ডিভোর্স কেউ না দিতে পারলেও একটা কথা ছিল। হ্যাঁ, আপনি তো ক্যারেক্টারলেস, আপনার উপর বিশ্বাস নেই, তাই ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধু আমার হাতেই থাকবে। জাঙ্কুক প্রতি উত্তরে কিছুই বলল না। তে তখন আবারও বলল, আমার 4 নম্বর শর্ত হলো, আমার জন্য ওই বাড়িতে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেবেন। আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। তাছাড়া আমার অনুমতি ব্যতীত আপনি আমাকে কখনো কোনো পরিস্থিতিতে স্পর্শ করতে পারবেন না। তের এই কথা শুনে জাঙ্কুক অসহায় চোখে তের দিকে তাকায়। তে ভ্রুকুচকে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছেন কেন? না পারলে বলে দিন। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে বলো, আর কি কি শর্ত আছে মহারানী? তে তখন বলো, আমার লাস্ট শর্ত হলো, আপনি যদি মানেন তাহলে আপনার সব সম্পত্তির মালিক বউ হিসেবে আমি হব। তের কথা শুনে জাঙ্কুক শান্ত চোখে তের দিকে তাকিয়ে বলে, আমি মরে গেলে তুমি সম্পত্তি দিয়ে কি করবে? সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, আমি সব শর্ত মেনে নিলাম, মানলেই হবে না। আপনি কালকে বিয়ের আগে একটা চুক্তিনামা বানিয়ে আনবেন, বিয়ের আগে সেটাই সই করবেন, তারপর বিয়ে হবে আমাদের। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, 4 নম্বর শর্তটা বাদ দেওয়া যায় না। ঠিক আছে, আপনার তাহলে বিয়ে করতে হবে না। জেলের ভাত খাওয়ার জন্য নিজেকে তৈরি করুন গিয়ে। এত ভয় দেখিও না, জানোই তো বেশি ভয় দেখালে ভয় ভেঙে যায়। আমি ভয় দেখাচ্ছি না, লোকের কথার পরোয়া করি না আমি। দরকার হলে নিজে গিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব, তারপরও যে কোনো উপায় আপনাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। তে নিজের চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। জাঙ্কুক তখন তেকে বলে, এত বেশি ঘৃণা করো আমাকে? আপনার ভাবনার চেয়েও অধিক বেশি ঘৃণা করি আপনাকে। জাঙ্কুক নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ পর বলল, ওকে, কালকে আমার বিয়ে, আমি অনেক এক্সাইটেড। এখন ঘুমাবো কোথায় বলো? আমাদের বাড়িতে দুটোই রুম, একটায় থাকি আমি আর একটায় বাবা মা থাকে। আপনি বরং আজকে রাতটা না ঘুমিয়ে কাটান। আপনি তো অনেক এক্সাইটেড, তাই না? এক্সাইটমেন্টের ঠেলায় একদিন না ঘুমালে খুব একটা সমস্যা হবে না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলো, আমি গতকাল রাতেও এক ফোঁটা ঘুমাইনি তে। কেন, কি হয়েছিল গতকাল রাতে? আচ্ছা, আপনি কোথায় লুকিয়েছিলেন বলুন তো? আবার এত সাহস জুগিয়ে আসলেনই বা কেন? জেলের ভাত খেতে হবে তো, সেই ভয়ে এসেছি, বুঝলে? বাহ, আপনার মতো একজন খাম্বার মতো মানুষ জেলখানাকে এত বেশি ভয় পায়? তুমি যেমন ডাক্তারকে ভয় পাও, আমিও তেমন জেলখানাকে ভয় পাই। তে হেসে উঠল। জাঙ্কুক মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক মনে মনেই বলল, তুমি হিনা আমার জীবন সত্যি একটা জেলখানা হানিবি। আমি সেই জেলখানাকে ভীষণ ভয় পাই। কিভাবে এত প্রয়োজনীয় হয়ে গেলে আমার হানিবি। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। এই বয়সে কত কিছু ফেস করতে হচ্ছে এই মেয়েটাকে, এ কথা ভাবতে নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে তার। জাঙ্কুক ভাবলো, সে যদি সেদিন কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নিত তাহলে এত কিছু হতো না। জাঙ্কুককে তাকিয়ে থাকতে দেখে তে ভ্রু কুঁচকে বলে,
এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু এটা নিয়েও একটা শর্ত দিয়ে দিব যে 1 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারবেন না। তের কথা শুনে জাঙ্কুক অন্যদিকে তাকায়। মনে মনে ভাবে এটা মেয়ে নাকি অন্য কিছু। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এভাবে পালিয়ে যাওয়া ঠিক হয়নি। তোমার কোনো আইডিয়াই নেই যে তোমার সাথে কত খারাপ কিছু হতে পারতো। তে একটা শ্বাস ফেলে বলল, আমার সাথে 2 মাস আগেই সবচেয়ে খারাপ কিছু হয়ে গেছে। এখন আর ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। আমাকে একজন করা হোক বা 100 বার করা হোক, আমি তো ধর। জাঙ্কুক জানে এসব সত্যি কথা, কিন্তু তে কি জানে এগুলো বারবার জাঙ্কুককে মনে করিয়ে দিয়েছে, বারবার তাকে মেরে ফেলছে। জাঙ্কুক তখন বলল, তে শোনো, আমি তো বারবার বলেছি যে আমি ইচ্ছা করে কিছুই করিনি সেদিন। জাঙ্কুকে আর কিছু বলতে না দিয়ে তে বলে ওঠে, সেদিন আপনার কি হয়েছিল সেসব জানতে আমি আগ্রহী নই। যতই অজুহাত দেন না কেন, দিন শেষে আপনি একজন থাকবেন, তাই অজুহাত না খুঁজে স্বীকার করে নিন। জাঙ্কুক অনেক কষ্ট লাগলো, কিন্তু তে ঠিকই বলেছে। তাহলে আমার জেলে যাওয়াই উচিত। তুমি বরং কালকে আমার সাথে পুলিশের কাছে যাবে, আমি নিজে থেকে সেখানে গিয়ে সব স্বীকার করে নেব। তে তখন রেগে বলল, এত ভালো মানুষই দেখাতে হবে না, স্বীকার করার হলে আরও আগেই স্বীকার করে নিতেন, এতদিন পালিয়ে বেড়াতেন না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমি আগে স্বীকার করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো তোমার বাবা মায়ের ভয় কাউকে জানাতে চাওনি। এখন তো তারা জেনেই গেছে, তোমার তো আর কোনো ভয় নেই। এখন আমার স্বীকার করে নেওয়া উচিত, তাই না তে? তের মনে পড়লো যে জাঙ্কুক ঠিকই বলেছে। তে কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আমি সেদিনই সবাইকে জানিয়ে দিতাম, কিন্তু আপনার মা আমাকে ভয় দেখিয়েছিল, বুঝলেন? তের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায় আর বলে, আমার মা এই ব্যাপারে জানে? সেদিন দরজাটা উনি খুলে দিয়েছিল, নইলে তো আমি বেরিয়ে হতে পারতাম না, আর সেদিনই সব কিছু জানাজানি হয়ে যেত। আর কিছুই বলল না, কিন্তু জাঙ্কুক বাকিটাও বুঝতে পেরেছে। সে বুঝে গেছে তার মা তেকে বিভিন্ন আজে বাজে কথা বলে ভয় দেখিয়েছিল। জাঙ্কুক তখন বলল, তে, তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো। আন্টি আর আঙ্কেলের কথা শুনে তুমি অ্যাকশনটা করে নাও। কথাটা শুনে তে চমকে তাকালো। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনিও কি চান যে আমি অ্যাকশন করে ফেলি? জাঙ্কুকের গলা শুকিয়ে আসছে, ইদানিং যেন একটু বেশি তার এরকম অনুভূতি হয়। জাঙ্কুক মাথা নিচু করে চোখ বন্ধ করে বলে, আমি কি চাই বা না চাই সেটা যদিও ম্যাটার করে না, আমি শুধু জানি এটাই তোমার জন্য ভালো হবে, আর আমিও তোমার ভালো চাইতে। তে তখন বলল, আমার ভালো আমি বুঝে নিতে পারবো মিস্টার জিওন জাঙ্কুক, আপনাকে কষ্ট করে সেসব নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু আমার শর্তগুলো পূরণ করে আমাকে বিয়ে করুন, আপাতত এটাই আপনার শাস্তি। জাঙ্কুক বিষয় নিয়ে তের দিকে তাকালো, ভাবলো এই মেয়েটার বয়স কত হবে। তারপর থেকে জিজ্ঞেস করলো, এই তে, তোমার বয়স কত? তে তখন রেগে বলল, আপনার থেকে বেশি নয়, চিন্তা করবেন না। তে শরীর বেশ ক্লান্ত লাগছে, প্রচুর ঘুম আসার কারণে হাই তুলছে। জাঙ্কুক আবারও তের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যেন একটা জীবন্ত আর্ট। এত সুন্দর একটা মেয়ের সাথে সেরকম কিছু না হলে কি হতো না? জাঙ্কুক না হয় আরও 4 থেকে 5টা বছর অপেক্ষা করে নিত। তীর পরনে হলুদ রঙের টপস আর লাল রঙের স্কার্ট, সাথে লাল রঙের ওড়না, লম্বা সিল্কি চুলগুলো ডান সাইডে এনে বেনি করে রাখা, চুলগুলো উস্কো সুস্কো, তবুও তাকে ভীষণ সুন্দর লাগছে, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। জাঙ্কুক তেকে ড্রয়িং রুমের সোফা এনে বসানোর পর তে আর উঠেনি। তের মা সেখানে ভাত দিয়ে গিয়েছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তের বসে থাকা অবস্থাতেই চোখ লেগে গেছে। মেয়েটা বেশি রাত অবধি জেগে থাকতে পারে না। যে হোক তের রুমে বসে বসে রোজের সাথে কথা বলছিল। মেয়েটা তাকে তের ব্যাপারে বলেছে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমার ভাই একটা বাচ্চা মেয়ের সাথে ওরকম কিছু করেছে। সেই সাথে মায়ের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। ভাইয়া কি এই আকাম করেছে বলেই বিয়ে না করে পালিয়ে গেছে? যেহব ভাই। যেহব চুপচাপ রোজের কথা শুনছে। যেহব বিরক্ত হয়ে বলল, আপনি আদৌ আমার কথা শুনছেন? হ্যাঁ শুনছি, বলো তো। যেহব তখন বলল, তোমার কি মনে হয় রোজ তোমার ভাই সেরকম কিছু করতে পারে? রোজ তখন বলল, আমি জানি না, ছেলে মানুষ সব করতে পারে। তাছাড়া আমি দেখেছিলাম তে ভাইয়াকে দেখে ভয় পাচ্ছিল, আর ভাইয়ার গালে মেহেদি লেগেছিল। পরে আমি লক্ষ্য করেছিলাম যে তের হাতের মেহেদিও লেপটে ছিল। আমি শিওর যদি কিছু হয়েই থাকে তাহলে মেহেদির রাতে হয়েছিল। যদিও আমি এখনো মানতেই পারছি না যে আমার ভাইয়া তের সাথে সেরকম কিছু করেছে। যেহব তখন বলল, দেখি কি করা যায়, তুমি চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডেইজি আর মিনহো নিজেদের রুমে বসে কথা বলছে।
ডেইজি তখন বলল, আচ্ছা ছেলেটা ওর মায়ের বিরুদ্ধে গিয়ে তেকে বিয়ে করতে রাজি হলো কেন? ডেইজির কথার উত্তরে মিনহো বলল, হয়তো জেল খাটতে হবে সেই ভয়ে বিয়ে করতে চাইছে। বলছি কি, মেয়েটাকে ওই বাড়িতে পাঠানো কি ঠিক হবে? ডেইজি তখন বলল, আমি মেয়েকে ওই বাড়িতে পাঠাবো না বুঝলে। বিয়ের পরেও তে এই বাড়িতেই আমাদের সাথেই থাকবে। কিন্তু জাঙ্কুক কি এতে রাজি হবে? দেখি কি করা যায়। ডেইজি আর মিনহো ড্রয়িং রুমে এসে দেখলো তে সোফাতেই ঘুমিয়ে আছে আর জাঙ্কুক এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মিনহো একটু কেসে উঠলেন। জাঙ্কুক থতমত খেয়ে গেল আর বলল, আঙ্কেল আপনারা ঘুমাননি? মিনহো অন্য পাশে সোফায় বসে বলল, না ঘুমাইনি। আসলে আপনার মা গতকাল রাতে আমাদের সাথে যেই ব্যবহার করলো, তারপর থেকে ওই বাড়িতে যেতে দিতে আমাদের মন সায় দেবে না। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, আঙ্কেল প্রথমত আমি বয়সে আপনার থেকে ছোট। আপনি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন, দয়া করে আপনি বলবেন না। আর রইল তের থাকার বিষয়টা, সেটা তের উপরও ছেড়ে দেন। ও যেখানে থাকতে চাইবে সেখানেই থাকবে। ডেইজি তখন বলল, আমি বলি কি, বিয়ের পরও আমাদের সাথেই থাকুক। ও তো বাচ্চা মেয়ে, তার উপর আবার প্রেগনেন্ট। নিজের খেয়ালটাই তো রাখতে পারে না। এই অবস্থায় নতুন জায়গায় গেলেও মানিয়ে নিতে পারবে না। কথার আওয়াজে তের ঘুম ভেঙে গেল। তে চোখ মেলে আশেপাশে তাকিয়ে সোজা হয়ে বসলো। ঘুম ঘুম চোখেই বলল, আমি শ্বশুর বাড়িতে গিয়েই থাকবো। আমি এখনই আমার শাশুড়ি মাকে মিস করছি। তের কথা শুনে জাঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকায়। তে চোখ কসলাচ্ছে আর হাই তুলছে। ডেইজি তখন বলল, তে পাগলামি করিস না। সেখানে গিয়ে শুধু শুধু ঝামেলা করার কোনো মানেই হয় না। তুই যেহেতু বাচ্চাটা রাখতেই চাইছিস, সেহেতু আমরা শুধু বাচ্চাটার জন্য নাম পরিচয় চাই। জাঙ্কুক তোকে বিয়ে করবে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর কোনো কিছুর প্রয়োজন নেই। তের ঘুম ঘুম ভাবটা কেটে গেছে। সে স্বাভাবিক স্বরেই বলে ওঠে, মা আমি ওই বাড়িতে গিয়েই থাকবো। কারণ বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। আমি মাঝে মাঝে বেড়াতে আসবো, এখানে তুমি চিন্তা করো না। জাঙ্কুক তের দিকে তাকে শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি চাইলে আমি তোমার জন্য ফ্ল্যাট ভাড়া করে দিতে পারি। 2 জন সার্ভেন্ট রেখে দেবো। তোমার থাকতে কোনো প্রবলেম হবে না। সত্যি বলতে আমিও চাই না যে তুমি আমার বাড়িতে গিয়ে থাকো। তে তখন বলো, আপনি কি কোনোভাবে আমাকে আর আমার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন নাকি? ওই বাড়িতে থাকতে পারাটা আমার অধিকার। যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতেই না পারেন, তাহলে বিয়ে করতে হবে না। তের কথা শুনে জাঙ্কুকের মাথায় হাত দিয়ে একটা বিরক্তির শ্বাস ফেলো। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তে উপরে উপরে ম্যাচিওর সাজার চেষ্টা করলেও ভেতরে ভেতরে একদম বাচ্চা। নিজের কিসে ভালো হবে সেটাও বোঝে না। জাঙ্কুক তখন থেকে বলল, আমি আগেই বলেছি তুমি যেখানে থাকতে চাইবে সেখানেই রাখবো তোমাকে। তে তখন বলল, তাহলে আর কি, আমি কালকে ওই বাড়িতে যাচ্ছি আর এটাই ফাইনাল। ডেইজি আর মিনহো একটা শ্বাস ফেলে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জাঙ্কুক তুমি তোমার বন্ধুকে নিয়ে তের রুমে শো। তে তুই আমার সাথে এই রুমে শো, তোর বাবা ড্রয়িং রুমে শুয়ে পড়বে। জাঙ্কুক ভদ্রভাবে বলল, আমি আর যে হোক এখানে ড্রয়িং রুমেই ঘুমাতে পারবো। আপনাদের কষ্ট করতে হবে না আন্টি, আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন। ডেইজি কিছু বলতে গেলেই তে বলে, মা উনি যেহেতু এখানেই ঘুমাতে চাইছে তাহলে ঘুমাক, আমরা ঘুমিয়ে পড়ি চলো। এটা কেমন কথাতে, ওরা এখানে ঘুমাবে কেন? যাও তোমরা তের রুমে গিয়ে ঘুমাও। জাঙ্কুক মিনহু কথার উপরে তে আর কিছুই বলতে পারলো না। জাঙ্কুকও মাথা নেড়ে তের রুমে চলে গেল। গিয়ে দেখলো জেহব এখনো ফোনে কথা বলছে। জাঙ্কুককে আসতে দেখে জেহব কল কেটে দেয়। এদিকে ডেইজি তেকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর নিজেও তের পাশে শুয়ে পড়ে। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, শুধু শুধু কেন জেদ করছিস? জাঙ্কুকের যেহেতু সমস্যা নেই, তাহলে এখানেই তো থাকতে পারতি। তাছাড়া তুই আমাকে ছাড়া ওই বাড়িতে গিয়ে থাকতে পারবি? তে তার মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। মনে মনেই বলে, তোমাদের অপমানের বদলা নেওয়ার জন্য আর আমার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওনাকে বিয়ে করব। তাই আমাকে ওই বাড়িতে যেতেই হবে মা। আমি ওনার মায়ের অহংকার ভাঙতে চাই, বোঝাতে চাই যে আমি আসলে কোন ধরনের মেয়ে। ডেইজি তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলো, কি হলো বল, তুই আমাকে ছাড়া থাকতে পারবি তো? তে কান্নাগুলো গিলে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমাকে পারতেই হবে মা, সব মেয়েকেই পারতে হয়। তুমিও তো পেরেছিলে, আমিও পারবো দেখো। ডেইজির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে জানতো এই দিনটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা সে ভাবেও নি। ডেইজি তখন বলল, তুই কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি তে? আমি ভাবতেই পারছি না, কালকে তুই অন্য একজনের বউ হয়ে যাবি, তারপর আমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে পাড়ি জমাবি। তে তখন বলল, কান্না করো না মা, মেয়েদের জীবনটাই এমন। তবে আমি প্রতি সপ্তাহে আসবো তোমার কাছে, তুমি কেঁদো না প্লিজ। জাঙ্কুক ঘুমাতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। পাশে যেহব বেঘরে ঘুমাচ্ছে। জাঙ্কুকের একা ঘুমানোর অভ্যাস, বেড শেয়ার করলে সে ঘুমাতেই পারে না। তার উপর বাড়ির আশেপাশ থেকে আসা গোলাপ ফুলের গন্ধে তার চোখ মুখ জ্বলছে, চোখ নাক থেকে সমানে পানি পড়ছে, সেই সাথে শরীরও চুলকাচ্ছে। জাঙ্কুক তখন বলল, এ তো মহা মুশকিল, আজকে ঘুমাতে পারবো না দেখছি।
এরকমই হওয়া উচিত আমার সাথে। কে বলেছিল একটা হানিবিকে এত ভালোবাসতে? তাও আবার ব্যাপারটা ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নেই, তার বাচ্চার বাপ হতে চলেছি আমি।